এখানে সারা জীবন বিনা পয়সায় থাকা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আজকে আপনাদের দেখাবো আর একটা বিনামূল্যের বৃদ্ধাবাস, যেখানে থাকা, খাওয়া, ডাক্তার, ওষুধ কোনো কিছুর জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। আপনাদের এখানে থাকা, খাওয়া, ওষুধপত্র, ডাক্তার এসবের জন্য কি কোনো টাকা পয়সা লাগে? না, কিচ্ছু নেই, সব দাদারা দেয়। সব দাদারা দেয়, মানে আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে আছি। আমার কাছে আমি রাজার হালে আছি। আচ্ছা, আপনাদের এখানে থাকা, খাওয়া কোনো কিছুর জন্য কি পয়সা লাগে? না। আপনি বিনামূল্যে এতগুলো লোকের সেবা দিচ্ছেন বিনা পয়সায়, তো তার টাকাটা নেহাত কম নয়। অনেকটা অ্যামাউন্ট আপনার থেকে চলে যায় বা আপনার সংস্থার থেকে চলে যায়। তো আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে, আপনি কিভাবে অ্যারেঞ্জ করছেন? এখানে কেমন আছেন ঠাকুমা? খুব ভালো, দেখেই বুঝতে পারছো। দেখেই বুঝতে পারছি। বেলা শেষে যা একটি বিনামূল্যের বৃদ্ধাশ্রম, যেখানে প্রতি বুধবার বস্ত্র বিতরণ করা হয়। সারা দিন রাতের মধ্যে যে কোনো সময় আমাকে টেলিফোন করতে পারে। আমার নাম্বার হচ্ছে 9932। আচ্ছা, আপনি আজকে কতজনের রান্না করছেন? আজকে 25 জন আছে। 25 জন। আর আজকে কি কি মেনু হচ্ছে? আজকে হচ্ছে শাক হয়েছে, লাউ শাক চচ্চড়ি। এইটা হচ্ছে অফিস, ডাক্তার বাবুরা বসেন, আর ওইখানটায় দুর্গাপূজা হয়। দুর্গাপূজা হয়, আচ্ছা আচ্ছা। আর বিনামূল্যের কাপড়ের দোকান কোথায় বসে? মানে ওই শাটারটায়, তাই তো? আচ্ছা, এটা কি প্রতি সপ্তাহে? এখানে হঠাৎ যদি কেউ অসুস্থ হয় আপনারা কি করেন? আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? হঠাৎ অসুস্থ হলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। ওপরের মতো নিচের তলাতেও রয়েছে দুটি ঘর, যার পাশেই ডাইনিং হল। অপূর্ব গ্রাম্য প্রকৃতির মাঝে এই বৃদ্ধাশ্রম, যেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত রাখাল রাজার মন্দির। আপনি যে এখানে আছেন, থাকা, খাওয়া, চিকিৎসা, ডাক্তার কোনো কিছুর জন্য একটা টাকাও লাগে? টাকা? হ্যাঁ। কি করে লাগবে, সব তো দাদাই দেন। বিনা পয়সায় আছেন, তাই তো? কতদিন আছেন এখানে? প্রতি বুধবার আমরা এলাকার অনেক গরিব মানুষ আছেন, তাদেরকে বিনামূল্যে জামা কাপড় বিলি করি আর কি। বাহ। আপনার হাতে? হাতে এটা জামা পাঞ্জাবি আছে আর জামা প্যান্ট নতুন নতুন। বাহ। তাই আমি মনে করলাম যে বিনা পয়সায় যেখানে রাখবে সেখানেই যাব। আচ্ছা। তারপরে এইটার সন্ধান পেয়ে এইখানে আসছে। আচ্ছা, এই 8 বছরে পড়লো। 1 বছর? 8 বছর আছেন? দেখুন, আমরা এখানে যাদেরকে বৃদ্ধদের রেখেছি তাদের সঙ্গে আমাদের অর্থকরী কোনো সম্পর্ক নেই। আমরা এটা সেবা করার জন্য এই প্রতিষ্ঠানটা করেছি। কোনো অসুবিধা নেই। সমাজের প্রতি বক্তব্য, বৃদ্ধাশ্রমে বাবা মা যাবে কেন? যারা দেখে না তারা ঠিক মানুষের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি না। একদম সঠিক। হ্যাঁ। বেলা শেষে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের আবাস বৃদ্ধাশ্রমের 5ম বর্ষপূর্তি 22শে মে 2022, সম্পূর্ণ বিনা খরচায়, টোলা, বৈদ্যপুর। এখানে সারা জীবন বিনা পয়সায় থাকা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আজকে আপনাদের দেখাবো আর একটা বিনামূল্যের বৃদ্ধাবাস, যেখানে সারা জীবন থাকা, খাওয়া, ডাক্তার, ওষুধ কোনো কিছুর জন্য আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। এখানকার ফোন নাম্বার কতজন আর কারা থাকতে পারবেন, বিনা পয়সায় আর কি কি সুবিধা পাবেন, পরিবেশই বা কেমন, এই সমস্ত কিছুর ডিটেলস পেতে আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। গ্রাম্য প্রকৃতির মাঝে, একেবারে ভরা সবুজের মাঝে আজকে আপনাদের খোঁজ দিতে চলেছি আর একটা বিনামূল্যের বৃদ্ধাবাসের। বেলা শেষে, যেখানে 60-এর পর বাকি জীবনটা আপনি চাইলে একটা টাকাও খরচ না করে আনন্দে কাটিয়ে দিতে পারবেন। চলুন ভিতরে যাই, জেনে নেব এই বৃদ্ধাশ্রমের সাথে যোগাযোগের নাম্বার ও পথ নির্দেশ সহ এখানকার অন্যান্য ডিটেলস। এগুলোই বৃদ্ধাদের আবাস, আর ওই সোজা রয়েছে ডাইনিং হল। চলুন এক এক করে দেখে নেওয়া যাক।
ডাইনিং হলে রয়েছে একটি এলইডি টিভি, রয়েছে একটি বেসিন ও আয়না, আর পিছনেই এখানকার বাগান চত্বর। শুনলাম এখানকার পাশেই আর একটা জায়গা কিনে বৃদ্ধাশ্রমের বেড বাড়ানোর পরিকল্পনা চলছে। এখানে দ্বিতলেও রয়েছে একইভাবে একই রকম আরেকটি ডাইনিং হল, যার পাশে গ্রাউন্ড ফ্লোরের মতোই আরও দুটি হল, যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার ব্যবস্থা করা হয়, যেখানে ওপর ও নিচের তলা মিলিয়ে মোট 20 জন বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে রয়েছেন। যেখানে একই রং ও একই রকম প্যাটার্নের ঘর হওয়ায় আপনি ওপর ও নিচের তলা আলাদা করতে পারবেন না। এটা এখানকার রন্ধনশালা। সোজা আপনার যত দূর চোখ যাবে সবুজ ক্ষেত আপনার নজরে পড়বে। বৃদ্ধাশ্রম থেকে বেরোলেই নজরে পড়বে দেবীপুর বৈদ্যপুর রোড, যেটা দিয়ে হেঁটে মাত্র 1 কিলোমিটার গেলেই পাবেন জগৎ গৌরী মায়ের মন্দির, আর মাত্র 4.5 কিলোমিটার গেলেই দেখা মিলবে বিখ্যাত রাখাল রাজের। ডেসক্রিপশন বক্স চেক করুন, এই 2 মন্দিরের ভিডিওর লিংক আমি দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন। তো আসবো দিদি? বলছি দিদির নাম কি? মাধবী ঘোষ। মাধবী ঘোষ। কতদিন ধরে এখানে আছেন? প্রায় 7 বছর হচ্ছে। 7 আশ্রমটা যেদিন চালু হয়েছে সেদিন থেকেই আছি। 7 বছর। আচ্ছা, আশ্রমটা 7 বছর হয়েছে, তাই তো? আপনার বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি। আপনি রেগুলার রান্না করেন? হ্যাঁ। রাত্রে কে রান্না করে? আমরাই করি, 3 জন আছি। আচ্ছা, 3 জনে আছে। কাকিমা শাশুড়ি হয় আর আমি। আর কোন দিন মোটামুটি কি রান্না হয়? সোম, মঙ্গল, বুধ? মানে আমাদের স্পেশাল রান্না আছে শনিবার দিন, ডাক্তারের ক্যাম্প হয়, একটা চোখের ক্যাম্প। ডাক্তার বাবুরা আসেন, ওনাদের মাছ হয় শনিবার দিন। হ্যাঁ, আর বুধবারে ডিম হয়। এই দুটো হয় মাস্ট, একদম রেগুলার প্রত্যেক সপ্তাহে। আর বাদ বাকি দিন সবজি আনাজ তো আছে। আচ্ছা, শনিবার মাছ, বুধবার ডিম। আর এমনি মাংস টাংস? না, মাংস এনারা বেশি খান না বলে আগে হতো, ইদানিং সব খেতে চায় না বলে আর হয় না, খুব কম। হ্যাঁ, খুব কম। কোথা থেকে আনন্দ করে কেউ যদি খাওয়াতে দাওয়াতে আসে তখন হয়। আচ্ছা, আপনি আজকে কতজনের রান্না করছেন? আজকে 25 জন আছে। 25 জন। আর আজকে কি কি মেনু হচ্ছে? আজকে হচ্ছে শাক হয়েছে, লাউ শাক চচ্চড়ি, টক হবে বড়ি ফড়ি দিয়ে, মূলো দিয়ে, সব দিয়ে। আর ডাল হয়েছে লাউ দিয়ে, মুগের ডাল। আর ওই একটা তরকারি হচ্ছে ফুলকপি আলু। আচ্ছা, খুব ভালো মেনু। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আপনাদের এটা কি আছে, বাথরুম? এটা বাথরুম। আচ্ছা, ওই ঘরটা কিসের? ওটা দাদার ঘর। ওটা দাদার? কোনো সময় এসে বিশ্রাম করে। আচ্ছা, বিশ্রাম করে। আর এই ঘরটায় কি আছে? এই ঘরটার কাপড় চোপড় আছে। চলুন দেখি। কি হয়? ওখানেও কাপড় আছে নিচে ঘরে। আবার এখান থেকেও নিয়ে এক্সট্রা যদি না লাগে এখান থেকে নিয়ে গিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই বস্তাগুলোয় সব কাপড় চোপড় আছে? আচ্ছা, এগুলো কাদের জন্য? গরিব দুঃখীদের জন্য। প্রতি সপ্তাহে দেওয়া হয়? প্রতি সপ্তাহে বুধবার করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে বুধবার দেওয়া হয়। যত গরিব দুঃখী আসবেন, দুঃখী আছে সবাই কি দেওয়া হয়, যে আসবে তাকেই দেওয়া হয়। আচ্ছা, কেউ ফেরত যায় না। কেউ ফেরত যায় না। খুব ভালো। বাহ, প্রচুর আছে। এইসব ওই ধারে পুরোনো মাল আছে, এই ধারে সব নতুন দাদিদের। এটা কি আছে আপনার হাতে? হাতে এটা জামা পাঞ্জাবি আছে আর জামা প্যান্ট নতুন নতুন। বাহ, রাখি? হ্যাঁ, রাখুন। খুব ভালো। সব নতুন নতুন আছে, শাড়ি আছে, মেয়েদের চুড়িদার আছে। আচ্ছা, মানে কিছুই আছে সব নতুন। আচ্ছা, মানে শুধু বৃদ্ধ বৃদ্ধা না, না যে আসবে, বাচ্চা ছেলে হলেও? বাচ্চা ছেলে হলেও, বাচ্চা 2 বছর কা 1 বছর কা তাদের খরচ হইতে দেওয়া হয়। আচ্ছা, মানে কেউ বাদ যায় না? কেউ বাদ যায় না। বাহ, খুব ভালো। হ্যাঁ,
কেউ বাদ যায় না। ওই একটা বেগুন দাও তো। আমাদের এইটা বাথরুম, তাই তো? আচ্ছা। দ্বিতলেও রয়েছে নিচের তলার মতোই পাশাপাশি আরও দুটি হল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, যার সামনে ডাইনিং হল। এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে গেলে ছাদে যাওয়া যাবে, যেখানে রয়েছে রন্ধনশালা, যেটা আপনাদের দেখিয়েছি। এই সোজা গোডাউন ঘর, যার বাঁদিকে গেস্ট রুম ও বাথরুম, যার পাশেই রয়েছে ছোট্ট এই ঠাকুর ঘর। ঠাকুমা আসবো একটু? এদিকটায় রয়েছে বৃদ্ধাশ্রমের বাগান চত্বর। চলুন দেখে আসি। এই দিকে যে জায়গাটা কেনা হয়েছে সেখানে দুর্গা মণ্ডপ, অনুষ্ঠান মঞ্চ, বস্ত্র বিতরণ কাউন্টার ও চক্ষু চিকিৎসা কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে এই পুরানো বিল্ডিংগুলোতে আরও বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জায়গা হবে, যে পরিকল্পনা বর্তমানে অর্থাভাবে স্থগিত রয়েছে। বাগানে লাইন দিয়ে রয়েছে জলের কল ও বাথরুমের ব্যবস্থা, যেগুলোর ব্যবহার এখন প্রায় হয় না বললেই চলে। এইটা হচ্ছে অফিস, ডাক্তারবাবুরা বসেন, আর ওইখানটায় দুর্গাপূজা হয়। দুর্গাপূজা হয়, আচ্ছা আচ্ছা। আর বিনামূল্যের কাপড়ের দোকান কোথায় বসে? মানে ওই শাটারটায়, তাই তো? আচ্ছা, এটা কি প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে বুধবার দিন। কালকে আবার দাদা আসবে। আচ্ছা, বিনামূল্যের কাপড়ের দোকান কখন থেকে? বিকালে? না, সকালে 11টা থেকে কটা পর্যন্ত? একটাও বেজে যায় কোনোদিন, 12:30। মানে যতজন খুশি আসে জামা কাপড় নিয়ে যায়? বাহ, তার জন্য কোনো টিকিট ফিকিট করাতে হয় নাকি? না, সেরকম কোনো, যে খুশি আসে। বাহ। আসুন কথা বলে নি এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের সাথে, আর জেনে নি কেমন আছেন ওনারা এখানে। ঠাকুমার নাম কি? আমার নাম মীরা চক্রবর্তী। মীরা চক্রবর্তী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ছিল অন্য জায়গায়, তারপরে সেখানে একটু গন্ডগোল হয়, আমি মেয়ের বাড়ি ছিলাম। আচ্ছা। মেয়ে দেখে না, বোন এনেছে, বোনের বোনপুর বাড়ি ছিলাম, বোনপুর এখানে যোগাযোগ করে আমায় দিয়ে গেছে। আচ্ছা, কেমন আছেন এখানে? খুব ভালো আছি। কতদিন ধরে আছেন? 3 বছর হলো আমার এখানে। 3 বছর হলো। এখানকার খাওয়া দাওয়া কি রকম লাগে? খুব ভালো। ভালো, কোনো অসুবিধে নেই। পরিবেশ কেমন লাগে? পরিবেশ ভালো, দাদা ভালো। আচ্ছা। দাদার মতন মানুষ হয় না, দাদা ভালো। চোখ কাটানো হলো এখানে। আচ্ছা। চোখ বসানো, দেখাশোনা, ওষুধপালা সবই দাদারাই করে। আপনাদের এখানে থাকা, খাওয়া, ওষুধপত্র, ডাক্তার এসবের জন্য কি কোনো টাকা পয়সা লাগে? না, কিচ্ছু নয়, সব দাদারা দেয়। সব দাদারা দেয়, মানে আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে আছি। আর এখানে দুর্গাপুজো হয় শুনলাম? হ্যাঁ, ওই 5টায় দুর্গাপুজো হয় আমাদের। একটা দিন আমাদের খুব আনন্দ হয়। খুব আনন্দ হয়। হ্যাঁ।
আচ্ছা, খুব ভালো আছি। এখানে যে ভালো আছি, বাড়িতে হয়তো তো ভালো থাকতে পারতাম না। খুব ভালো আছি। ঠিক কথা। দাদার মতন মানুষ হয় না। দাদা ছোটদা, আমরা দাদাই ছোটদাই বলি। আচ্ছা, খুব ভালো মানুষ। ঠিক আছে ঠাকুমা, ভালো থাকুন, খুব ভালো থাকুন। ঠাকুমা আপনার নাম কি? হেনা মজুমদার। হেনা মজুমদার, কোথায় বাড়ি? টালিগঞ্জ নাকতলা গড়িয়া চিনো ওখানে। তো এখানকার সন্ধান পেলেন কিভাবে? কিংবা আমার এক রিলেটিভের দ্বারা। রিলেটিভের দ্বারা? কালী পুজো আমার মেয়ের বাড়ি কালী পুজো হয়, আচ্ছা, সেখানে ও গেছিল। তারপর বললো যে বাবা তো বৃদ্ধাশ্রম নিয়ে থাকে। তারপরে আমার বৃদ্ধাশ্রম, হ্যাঁ গো, বিনা পয়সায়। আমি বিনা পয়সায় তোমার বাবার ফোন নাম্বারটা দাও। ও নাচতেই শুরু করতে, খেয়াল করেনি। তার দিদাকে বলে আমি নাম্বারটা নিলাম। নিয়েই তখন আমি চন্দননগর ছিলাম। ওইখানে নিজের খরচে থাকতে হয়, তো এটা মেয়ের বহন করতে হয়। তারপর আমি মনে করলাম যে জামাই তুল্য হয়ে থাকবো। ছেলে বউ একটুখানি ব্যবহারটা একটুখানি জঘন্যতম করছিল, আচ্ছা, এর জন্য থাকলাম না ওই পরিবেশে। আচ্ছা, তাই আমি মনে করলাম যে বিনা পয়সায় যেখানে রাখবে সেখানেই যাব। আচ্ছা, তারপরে এইটার সন্ধান পেয়ে এইখানে আসছি। আচ্ছা। আমি দূরের থেকে আসছি প্রথম, এই 8 বছরে পড়লো। 1 বছর? 8 বছর আছেন? এইটা যখন প্রতিষ্ঠা হয়, হ্যাঁ, এই 10 দিন বাদেই আমি এখানে আসছি, এই ঘরটায়। মানে একদম শুরু থেকেই আছেন? শুরু থেকেই আমি। আচ্ছা, আচ্ছা। আর বৃদ্ধ আমি। আচ্ছা, বৃদ্ধা? বৃদ্ধা। হ্যাঁ। আচ্ছা, এখানে কেমন আছেন ঠাকুমা? খুব ভালো, দেখেই বুঝতে পারছো। দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, তুমি আর আমার ওই জন্যই তো নাতি। বেশি বেশি করে জিজ্ঞেস করছি, যাতে সবাই দেখে। হ্যাঁ, আচ্ছা। দেখেই বুঝতে পারছো আমাদের কিরকম লাগছে। একদম। আর আমি মনে করি কি জানো, ভাই পাতাইছি মালিককে। ভাই যেন ভাইয়ের সংসারে আছি, সম্মানের ভাত খাচ্ছি। ঠিক, একদম সঠিক। বুঝতে? ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। হ্যাঁ, তোমরা ভালো থেকেও আসো, তোমাদেরও ভালো লেগেছে। ঠাকুমা আপনার নাম কি? ডলি ঘোষ। ডলি? ডলি ঘোষ। ডলি ঘোষ, কোথায় বাড়ি আপনার? আগে বেহালের বাড়ি ছিল, এখন বোনের কাছে থাকি। থাকতাম কোন্নগর। কোন্নগরে? পেপারে দেখে, বইতে পেপারে দেখলো, তখন এইখানে দাদার কাছে ভগ্নির পথে এলো, সব ডিটেলস বলতে বললো কি ওকে নিয়ে আসুন, আমি দেখবো। প্রথমেই আমি বললাম দাদা এখানে তো বিবাহিতা তো সামনে, আমি তখন আমি বললাম আমি কিন্তু বিয়ে করিনি। দাদা বললো না, তোমার বিয়ে করতে হবে না, তুমি আমার বোন, তুমি বোনের মতন তোমাকে রাখবো। এখন দেখছি খুবই ভালো। ওইখান থেকে বোনের বাড়ি, বোন দেখ আসছে কথা, কিন্তু 3 দাদা ছিল, 3 দাদা দেখতো না। সেই জন্য আমি বোনের কাছে ছিলাম। বোন এইখানে একটা আশ্রয় করে দিয়েছে। এখানে এসে আমি দেখছি এখন ভালোই আছে। হার্টের দোষ আছে, হার্ট দাদাই চিকিৎসা করছে সব কিছু। দাদা আমার বড় বড় ডাক্তার দেখাচ্ছে, খুব ভালো আছি। ঠিক আছে ঠাকুমা, ভালো থাকুন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকুন। ঠাকুমা আপনার নাম কি? শেফালি মজুমদার। কতদিন আছেন? 4 বছর হলো। 4 বছর, আচ্ছা। ঠাকুমা আপনার নাম কি? আমার নাম গৌরী দত্ত। গৌরী দত্ত, আচ্ছা। কতদিন আছেন ঠাকুমা? 7.5 বছর? আমরা স্টাফ। আচ্ছা, আপনারা আবাসিক না স্টাফ? আচ্ছা, দিদি আপনার নাম কি? আমার নাম কাজল রায়। কাজল রায়, কোথায় বাড়ি? কাছাকাছি? আমার বাড়ি তালাতি। আপনার সাথেই কথা বললাম কি ওপরে? ও আচ্ছা, রান্না করছিল আর আমরা তিনজনা থাকি, আর দিদি দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, দিদি আপনার নাম কি? আমার নাম আনোয়ারা খাতুন। আনোয়ারা খাতুন, কোথায় বাড়ি? আমার বাড়ি টোলায়। টোলা? টোলা তো কাছাকাছি বোধহয়। আচ্ছা, ওটা টোলা না তোলা? টোলা। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি, বলছি কালনা আর অম্বিকা কালনা একই না আলাদা? না, অম্বিকা কালনা আলাদা। আলাদা না? আমি সেটাই শুনেছিলাম। ওটা আপনার ওইটা পড়ছে মেমারির ওদিকে। মেমারি। দাদু আপনার নাম কি? আমার নাম কানাই দাস। কানাই দাস, কোথায় বাড়ি আপনার? দুর্গাপুর। দুর্গাপুর, অনেক দূরে। এখানে কেমন আছেন? আমি খুব ভালো আছি। কতদিন ধরে আছেন? আমি যেটা এখানে শুরু হলো, উদ্বোধন হলো, সেই দিন থেকে। বাবরে, মানে 7-8 বছর? 7 বছর কভার হয়ে গেল। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া পরিবেশ কেমন লাগে? আমার কাছে তো, আমি আমার কথা বলছি, আমার কাছে তো আমি রাজার হালে আছি। আচ্ছা, আপনাদের এখানে থাকা খাওয়া কোনো কিছুর জন্য কি পয়সা লাগে? না, আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় আছেন? বিনা পয়সায়। মানে আপনাদের থাকা খাওয়া, ওষুধ, ডাক্তার, সমস্ত কিছু বিনা পয়সায়। বিনা পয়সায় আপনারা পান। প্রণববাবু কেমন?
কে এত ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়? না না, এগুলো বনের মোষ তাড়ানো একদম না, এগুলো সামাজিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। যেগুলো অন্যরা করে না উনি করছেন, উনি করে যাচ্ছেন। উনি করছেন, ঠিক। তো এটা প্রত্যেকের সামাজিক দায়িত্ব, যেটা উনি করছেন, যেটা আমাদের করা উচিত, যেটা 99% লোক করে না, 99% লোক করে না, এই হচ্ছে ব্যাপার। ঈশ্বর তুল্য আমার কাছে ঈশ্বর তুল্য। নিশ্চয় এখানে খুব ভালো আছেন, তাই তো? খুব ভালো আছে, খুব ভালো আছেন, ঠিকই, নাহলে এত বছর থাকতে পারতেন না। এই ঘরে কজন আছেন? আপাতত 2 জন আছি। 2 জন আছেন। আর এই ঘরে কটা সিট আছে? 6টা সিট আছে, 2 জন আছেন। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকুন। নমস্কার, আপনার নাম কি? আমার নাম বংশীবর্ধন ঘোষ। বংশীবর্ধন ঘোষ, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পুন্তনে, দাদাদের বাড়ির উত্তরে আমাদের গ্রাম। আচ্ছা, মানে কাছাকাছি। হ্যাঁ, বালিন্দার পুন্তনে একটা, এই যেমন এই পাল্লা আর এটা এরকম মাঠ। বাড়ির কেউ যোগাযোগ রাখে আপনার সাথে? আর রাখে আর কি। আচ্ছা, আর ভাইপোরা আছে, যার মন হয় আসতে দেখা করে। আপনি যে এখানে আছেন, থাকা খাওয়া চিকিৎসা ডাক্তার কোনো কিছুর জন্য 1 টাকাও লাগে? কি করে লাগবে, সব তো দাদাই দেন। বিনা পয়সায় আছেন, তাই তো? কতদিন আছেন এখানে? আমি আর এই কানাইদা আর একজন ছিল, 3 জন। আমার মেয়ের সেই গায়ে রক্ত থাকতো না, শয্যাশায়ী। আমি ছুটি নিয়ে বাড়ি গেছিলাম, আবার এসেছি, এই 1.5 বছর আছে। যা মেয়ে আমার ভালো আছে, আমি আবার এখানে এসেছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আমি যে ওর কাছে থাকবো সেরকম পরিস্থিতি নয়। আর আমার কাছাকাছি বাড়ি তো, সবাই যোগাযোগ রাখে, কি অসুবিধা আছে আমার? সেটাই। ঠিক আছে, ভালো থাকুন, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, আমার মেয়েটা সবাইকার আশীর্বাদে ভালো থাকে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবে। আসুন এখানকার সম্পর্কে আরও বিশদে জেনে নিই, কথা বলে নেব প্রণব বাবুর সাথে। একটু আসছি দাদা। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন। আমার নাম প্রণব রায়। প্রণব রায়, আপনি এখানকার সাথে কিভাবে, কতদিন ধরে জড়িয়ে আছেন? এখানে প্রথম থেকেই আমি জড়িয়ে আছি, মানে আমরাই কজনা মিলে এটাকে সৃষ্টি করেছি। আচ্ছা, মানে আপনি ফাউন্ডার মেম্বার? হ্যাঁ। কতদিন ধরে চলছে এটা? 17 সাল থেকে আমরা শুরু করেছি। আচ্ছা, মানে বৃদ্ধাবাসটা 17 থেকে শুরু হয়েছে। আচ্ছা, 8 বছর হলো। সম্পূর্ণ আমারই উদ্যোগ, আমার সঙ্গে আমার কিছু সহকর্মী আছে, তারাও আমার সঙ্গে থেকে একসঙ্গে করেছি এটা। বুঝতে পেরেছি। এই বৃদ্ধাশ্রম তৈরির পেছনে কোনো বিশেষ কারণ, হঠাৎ করে বৃদ্ধাশ্রম তৈরির চিন্তা ভাবনাই কেন করলেন? আমাদের এই যে বৃদ্ধাশ্রম দেখছেন, এই বৃদ্ধাশ্রমের নিচের তলাতেই দেখবেন যে আব্দুস সাত্তার সমাজ কল্যাণ কেন্দ্র বলে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, রেজিস্টার্ড সংস্থা। আচ্ছা, যেখানে আমরা 2000 সাল থেকে গরিব মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করাতাম, হাওড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায়। আচ্ছা, তো এটা আমরা দীর্ঘদিন ধরে করতে গিয়ে দেখেছি যে কোনো পয়সা ওরা নিত না, তখন নিয়ে যেত, বাসে করে দিয়ে যেত, অপারেশন করতো, খাওয়াতো, ওষুধ দিত, চশমা সব ফ্রিতে। কিন্তু আমরা যতবারই অপারেশন করে ধরুন 40 জনা ফিরল, দেখা গেল 2 জন কি 3 জনকার বাড়ির লোক তাকে নিতে এলো না, বৃদ্ধদের নিতে এলো না। আচ্ছা, এটা আমরা হামেশাই দেখতাম। এবং সেই বৃদ্ধদের জিজ্ঞেস করতাম, কেউ আসবে তোমার বাড়ির লোক? না, আসবে বলেছি। তো সন্ধে হয়ে যেত, কেউ আসতো না। আমরা আবার এখান থেকে ভ্যান ট্যান ভাড়া করে তাকে বাড়ি পাঠাতাম। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে বৃদ্ধরা কি বাড়ির বোঝা হয়ে যাচ্ছে, জঞ্জাল, যে এরা কে নিতে পর্যন্ত আসছে না, একদম সম্পূর্ণ ফ্রিতে অপারেশান, ওষুধপত্র সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। তো তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে যদি এটা এই বৃদ্ধদের জন্য কিছু করতে পারি। আচ্ছা, তারপরে পরে যখন সুযোগ হলো, আমরা এমপি ল্যাড থেকে টাকা পেলাম 2 ক্ষেপে। আচ্ছা, দিয়ে বিল্ডিংটা, বৃদ্ধাশ্রমের বিল্ডিংটা বানালাম। এখানে বৃদ্ধা সকলেই থাকতে পারবে? হ্যাঁ, একটা ঘর আছে বৃদ্ধদের জন্যে, আর 3টে ঘর আছে বৃদ্ধাদের জন্য। আচ্ছা, এখানে বর্তমানে কতজন আছেন আর কতজনের থাকার ব্যবস্থা আছে? এখানে 24 জনের মোট থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, বর্তমানে আছেন 20 জন। 20 জন। এদের তো কেউ নেই, আমরা যাদেরকে নিই তারা অসহায়। প্রথমত তার পরিবারের হয়তো দেখার লোক কেউ নেই, হয়তো আত্মীয় স্বজন আছে কিন্তু দেখার মতো নয়, এবং অর্থনৈতিক দিক থেকেও তাদের ক্ষমতা নেই। এরকম লোকেদেরকেই আমরা এখানে রাখি। 2-1 জন আছেন যাদেরকে রেল স্টেশন থেকে তুলে নিয়ে এসে আমরা রেখেছি। একজন দিদিমণি ওই সাঁতরাগাছি স্টেশনে পড়েছিলেন দুর্গাপুজোর সময়,
খবরের কাগজ আনন্দবাজারে বেরিয়েছিল। আচ্ছা, আমাদের আবাসিকরাই আনন্দবাজার কাগজ দেখে আমার কাছে ওরা ইচ্ছা প্রকাশ করেছিল যে নাকি যদি দুর্গাপুজোর সময় একজন মা স্টেশনে পড়ে থাকবে, তাকে নিয়ে এসেছি। তার জীবনেও খুব প্যাথেটিক জীবন। তিনি একটা হাই স্কুলের দিদিমণি ছিলেন, এককালীন বোধহয় পেনশন বিক্রি করে ছেলের জন্য করেছিলেন, কিন্তু সেই ছেলে তাকে পথে বসিয়ে দিয়েছিল। পরে তিনি সাঁতরাগাছি স্টেশনে পড়েছিলেন। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে নিয়ে এসেছিলাম। কেউ আজকে 4-5 বছর 6 বছর হয়ে গেল আর কি। আচ্ছা, উনি কি আছেন বর্তমানে? হ্যাঁ, রয়েছেন নিচের ঘরে, শেফালি মজুমদার। শেফালি মজুমদার, ঠিক আছে। আর এখানে থাকতে গেলে কি নিয়ম আছে? 60+ হতেই হবে বয়স? হ্যাঁ, 60-এর নিচে আমরা নিই না, কারণ বৃদ্ধবিদ্যা বলতে 60টা কি ধরা হয় না। অবশ্যই, কিন্তু এমন অনেকের মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন থাকে যে 50 বছরেও বুড়ো হয়ে যায়, 52 বছরেও বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যান। তো আমরা বয়সটা 60 বছরই করি। আর খুব ফিজিক্যালি অসুবিধা আছে সেরকম আছেন, নেই নয়। ওই শেফালি মজুমদার বলছি যিনি, উনি হাঁটতে পারেন না, ডাক্তার নিয়ে দেখিয়েছি, বয়স হয়ে গেছে, অপারেশন করতে পারলে ভালো হয়। উনি অপারেশনে রাজি হচ্ছেন না, তো পাটা কোথায় ভেঙে গিয়েছিল, ক্র্যাচ দিয়ে হাঁটা চলা করেন। আরেকজন মহিলা আছে, সে আপাতত দেশের বাড়িতে গেছে। আচ্ছা, সন্ধ্যা, ও হচ্ছে পোলিওগ্রস্ত আর কি, দুটো পায়েই অচল। ওরা খুব কান্নাকাটি করছিল বা ওদের পজিশনটাও খারাপ ছিল, ওই জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা চেষ্টা করি একটু পাগুলো যাতে ঠিক থাকে। আমরা তো কোনো সরকারি সাহায্য পাই না, এই পরিচালনা করতে যে খরচা হয়, ঠিক ঠিক, সেটা তো সরকারি সাহায্য পাই না, মানুষের কাছে সাহায্য চেয়ে চালাতে হয়। তাই আমরা স্পেশাল করে ওই লোক রাখতে পারি না এক একজন ব্যক্তির জন্য। ঠিক। আচ্ছা, এখানে কেউ যদি আসতে চায়, তার জন্য কি কি ফর্মালিটি লাগে? মানে তাকে কি করতে হবে এখানে আসতে? এখানে যারা আসতে চায় মেনলি তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডটা থাকতে হবে। আর তার সঙ্গে যেটা জরুরি সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড। স্বাস্থ্যসাথীর কার্ডটা হলে, স্বাস্থ্যসাথী কার্ডে আমার এখানকার 2-3 জনাকার অপারেশন করিয়েছি আমরা নার্সিংহোম থেকে। আচ্ছা, পয়সাটা লাগে না, এই আর কি। বুঝতে পেরেছি। এখানে আপনারা কোনো রকম খরচ নেন না, মানে এটা সম্পূর্ণ বিনামূল্যের বৃদ্ধাশ্রম? খরচ দেওয়ার মতো সামর্থ্যই তো ওদের নেই। ঠিক কথা। এখানে যারা এসে পৌঁছেছে, আমরাই এখানে ওই দুয়ারে সরকার থেকে তাদেরকে আপনার ওই বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, এবং ওই যে পয়সাটা ওরা 1000 টাকা করে পায় সরকারের কাছ থেকে, সেই পয়সাটাই ওরা একটু বিস্কুট, চকলেট ও এটা সেটা যেটা খেতে ভালোবাসে সেগুলো কিনে খায়, নিজেদের হাত খরচ বা শখ সাদের জিনিস। হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে থাকতে গেলে কোনো রকম খরচ লাগে না? থাকা, খাওয়া, ডাক্তার, কিচ্ছু খরচ লাগে না। কোনো কিচ্ছু খরচ লাগে না? কোনো কিচ্ছু খরচ লাগে না। কোনো রকম এককালীন ডিপোজিট কিচ্ছু লাগে না? না, ডিপোজিট দেওয়ার ক্ষমতাই তো নেই এদের। ঠিক কথা। হয়তো সব তো অসহায় ব্যক্তি, এটা আপনি যে কোনো ব্যক্তি যারা ভোটার আছে তাদের সঙ্গে কথা বলেই জানতে পারবেন। দাদা, এখানে কিসের ডাক্তারবাবুরা বসেন আর কবে বসেন? বাধা দিন কিছু নেই, তবে আমাদের স্থানীয় কিছু ডাক্তারবাবু আছেন যাদেরকে প্রয়োজনে আমরা ডাকলে তারা আসেন। আমার এই কিছুদিন আগে একজন আপনার হাড়ের ডাক্তার মেমারি থেকে আসেন, এখানে একটা ইয়েতে বসেন চেম্বারে। উনি আমার খুব পরিচিত এবং আমার প্রতি ওনার খুব সহানুভূতিও আছে। আচ্ছা, ওনাকে বললাম এই পায়ের কয়েকজনের প্রবলেম আছে, আমরা একটু দেখে দিয়ে আসতে হবে। উনি দেখে দিয়ে গেলেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না কবিরাজি ডাক্তার? অ্যালোপ্যাথিটাই বেশিরভাগ ইয়ে করা হয়, তবে 2-1 জন হোমিওপ্যাথি খেতে পছন্দ করে। আচ্ছা, সেই জন্য কাছাকাছি ডাক্তার আছে, তাদেরকে হোমিওপ্যাথি খাওয়ার ব্যবস্থাটা করা হয়। আচ্ছা, এখানে হঠাৎ যদি কেউ অসুস্থ হয় আপনারা কি করেন? আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? হঠাৎ অসুস্থ হলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে প্রথমত আমাদের প্রাথমিক চিকিৎসা এখানে এই 1 কিলোমিটারের মধ্যেই। আচ্ছা, বৈদ্যপুর স্বাস্থ্যকেন্দ্র, ওখানে না হলে আমরা কালনা নিয়ে যাই, কালনা সুভাষ স্পেশালিটি হসপিটাল। আচ্ছা, ওখানে না হলে আবার বর্ধমান মেডিকেল কলেজ। আপনাদের হসপিটাল, নার্সিংহোম কাছাকাছি বলতে কত দূরে, মানে কত কিলোমিটার হবে? প্রায় 1 কিলোমিটার দূরেই বৈদ্যপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ওকে। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য মাসে, বছরে কোনো বিশেষ প্রোগ্রাম কিছু হয়? ওটা তো আমরা ওদের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য প্রতি বছরে দুর্গাপুজো করি এখানে। আচ্ছা, এখানে হয়? হ্যাঁ, কারণ ওই নিচের তোলাতে দুর্গাপুজো হয়। ওই 4 দিন 5 দিন 6 দিন ওরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা সেটা হয়। আচ্ছা, মাঝে মধ্যে আমাদের পুলিশ প্রশাসন থেকে কখনো কালনা থানা, কখনো মেমারি থানা, এরা
এদেরকে নিয়ে যান দুর্গাপুজোর সময় ঠাকুর দেখাতে, ইয়ে করতে। এই রিসেন্টলি আমাদের বর্ধমানের অ্যাডিশনাল এসপি এবং আইসি কালনা এসছিলেন, ওনারা বলে গেলেন বাস আসবে, ওনারা নির্দিষ্ট দিন বলে দেবেন। দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা, যে যাদের পায়ের প্রবলেম নেই সেই কজনকে ওনারা দক্ষিণেশ্বর নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। ভাইফোঁটার দিন উপস্থিত থাকি। আমার জন্মদিনটাও আমি পারি, চেষ্টা করি মানে করি প্রতিবার এদের সঙ্গে জন্মদিনটা পালন করতে। আচ্ছা, একসঙ্গে থাকা খাওয়া হই আনন্দ হয়। যেহেতু আর্থিক সঙ্গতি নেই সেহেতু এনাদের শখ সাদের জিনিস, জামা কাপড় সবই তো আপনার সব এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে যেটা দেওয়া যাবে, যেটা আমি ভিডিওতে দিতে পারবো? হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, কারণ এটার সম্পূর্ণ দায়িত্ব অনেকজনাই দেখাশোনা করে। আমার ভাই আছে বা আরও আমার সহকর্মীরা আছে, তারা সবাই এর সঙ্গে যুক্ত, দেখাশোনা করে, কিন্তু শেষ কথাটা আমাকে বলতে হয় আর কি। আচ্ছা, সেই জন্য আমার নাম্বারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, একটু বুঝে নাম্বারটা দেবেন। তার কারণ হচ্ছে আপনি যে নাম্বারটা দেবেন সেটা আমি ভিডিওতে দেব, এবং সেটাতে হাজারো লোক ফোন করে বিরক্ত করতে পারে, বিরক্ত বলবো না, তাদের বিভিন্ন জিজ্ঞাসা থাকে, সেটা করতে পারে, সেটা সময়ে অসময়ে আপনাকে ফোন করবে। তো সেই বুঝে আপনি নাম্বারটা দেবেন। ওই ব্যাপারে আমার কোনো বিরক্তি নেই। আচ্ছা, মানুষের কাজ করার জন্য সে সারা দিন রাতের মধ্যে যে কোনো সময় আমাকে টেলিফোন করতে পারে। আমার নাম্বার হচ্ছে 9932399137। 9932399137। আচ্ছা, আপনি প্রণব রায়, প্রণববাবু। ওকে, পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে এখানে আসতে চায় কিভাবে আসবে? প্রথম নির্দেশ হচ্ছে আপনার হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে আসতে হবে, বইচি স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে এলে প্রথম দিকে বইচি গ্রাম বলে একটা স্টেশন পড়বে, ওইটাতে না, ওর পরের স্টেশনটা হচ্ছে বইচি স্টেশন। আচ্ছা, বইচি স্টেশনে নেমে বাস চলে। এখন আপাতত একটা ব্রিজ ভেঙে আছে বলে বাস এপার ওপার সার্ভিস করছে। ওখান থেকে অটো বা টোটো পাবে, ওখান থেকে অটো টোটো ধরে সোজা যদি বলে বৈদ্যপুর রথতলায় যাব, বৈদ্যপুর রথতলায় এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বেলা শেষে বৃদ্ধাশ্রম এখানে অন্ধতেও দেখিয়ে দেবে। আচ্ছা, তো চলে আসতে পারবে। এদিকে আপনার যদি কাটোয়া লাইনে আসে তাহলে কাটোয়া লাইনে এলে কালনা, অম্বিকা কালনা স্টেশনে নামতে হবে। অম্বিকা কালনা স্টেশন থেকে নেবে, ওখান থেকে 11 নম্বর রুটে বাস ধরতে হবে, গুড়াবগামী বাস। সেই বাসে এসে বৈদ্যপুর রথতলায় নামতে হবে। ওখান থেকে অটো টোটো পাওয়া যাবে, 1 মিনিটের রাস্তা। আচ্ছা, আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা, ফিউচার প্ল্যানিং কিছু আছে? পাশে একটা জায়গা কিনেছেন শুনলাম। হ্যাঁ, আমরা একটা জায়গা কিনেছি। এই দুর্গাপুজোটা হয় আমাদের এই আব্দুল সাত্তার সমাজ কল্যাণ কেন্দ্রের যে অফিস ঘর, সেই অফিস ঘরেই একটা ঘরে হয়। টাকা পেলে আমরা ওই জায়গাটাতে দুর্গাপুজোর একটা মঞ্চ, একটা সাংস্কৃতিক মঞ্চ এবং 2টি ঘর আর একটা 8 চালা, এটা করার ইচ্ছা আছে আমাদের। প্রতি বুধবার আমাদের একটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে বিনামূল্যের কাপড়ের দোকান। আমাদের এই প্রতিষ্ঠান থেকেই হয় আর কি। আচ্ছা, প্রতি বুধবার আমরা এলাকার অনেক গরিব মানুষ আছেন, তাদেরকে বিনামূল্যে জামা কাপড় বিলি করি আর কি। বাহ, এখান থেকে এই নিচের তলা থেকে। আচ্ছা, ওই যেখানে চোখের ক্যাম্পটা হয় ওইখান থেকেই। তো আমরা ওই কাপড়ের দোকানটাও ওখানে সরিয়ে নিয়ে যেতে পারবো, এবং এই জায়গা এখানে সংকুলন হচ্ছে না বলে আই ক্যাম্পটাকেও আমরা ওই জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমাদের জনসেবামূলক কাজ প্রথম থেকে যেটা আমরা করতাম সেটা হচ্ছে গরিব মানুষের বিনামূল্যে ছানি অপারেশান, মাইক্রো সার্জারি করে অপারেশান করাচ্ছে। এটা 2000 সাল থেকে এ পর্যন্ত প্রায় 10-15 হাজার গরিব মানুষের, দুস্থ মানুষের আমরা ছানি অপারেশন করেছি হাওড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায়। আমরা এলাকার মানুষের কাছে আবেদন করি যে আপনাদের পুরাতন যে জামা কাপড়, যেগুলো পরার যোগ্য, ছেঁড়া ফাটা নয়, পরার যোগ্য, সেগুলো কাচিয়ে ইস্ত্রি করে যদি দেন, যেগুলো আপনারা ব্যবহার করেন না। অনেক মানুষ আছেন পয়সার অভাবে কিনতে পারেন না, আমরা সেই মানুষগুলোর হাতে তুলে দিলে তারা সে যত্ন করে আদর করে সেটা নিয়ে পড়বে। তো এলাকার মানুষ আমাদের দেন, এই পাশেই এটাই আমাদের ওই কাপড়ের গোডাউন ভর্তি হয়ে আছে, দেখতে পারবেন, মানুষ দেন। এবং আমরা প্রতি বুধবার মানুষকে এখান থেকে, এখন শীতকাল চলছে, এখন যতটা পারি কম্বল, চাদর এগুলো বিলি বন্টন করি আর কি। এই জায়গাটা কি কারণে বিখ্যাত? কাছাকাছি কোনো দর্শনীয় স্থান আছে? শুনুন, এই আমাদের যে ব্লকের মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি, এই সামনেই যে রাস্তা আপনি বৈদ্যপুর থেকে নামলেন,
ওই রাস্তা দিয়ে গেলেই আপনি পাবেন ওই রাখালরাজ, বিখ্যাত রাখাল রাজার বিখ্যাত 400-500 বছর আগেকার পুরাতন মন্দির, যেখানে আলিবর্দী খাঁ প্রায় 400-500 একর জমি দান করে গিয়েছিলেন ওই ঠাকুরের সেবার জন্য। আমাদের এই পেছন দিয়ে গেছে আপনার বেহুলা নদী। আপনার পৌরাণিক কাহিনী অনুযায়ী বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় ভাসতে ভাসতে এসে ওই নারকেলডাঙ্গায় দাঁড়িয়েছিলেন। আচ্ছা। এবং নারকেলডাঙ্গাতেই সেই জগৎগৌরীর মন্দির আছে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি লিখেছিলেন দূরে দূরে গ্রাম 10-12খানি মাঝে একখানি হাট, হাট কবিতা লিখেছিলেন, সেই কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মস্থান পাতিলপাড়া। আচ্ছা। এই কাছেই একটু দূরে গেলে অকালপোষ গ্রাম আছে, যেখানে হচ্ছে কথা বলা সিনেমা, যিনি সবাক চলচ্চিত্র যিনি সৃষ্টি করেছিলেন, সৃষ্টিকর্তা, বিখ্যাত পরিচালক, পৃথিবীখ্যাত পরিচালক দেবকী বসু এবং তার ছেলে দেবকুমার বসু, তাদের জন্মস্থান। এই ব্লকে আরেকটু পাশে গেলেই আপনি পাবেন দত্ত দাড়িয়াটন, যেখানে স্বামী বিবেকানন্দের পরিবার, বিবেকানন্দের 5 পুরুষ আগে এখানে বাস করতেন। দত্ত দাড়িয়াটন, যেহেতু নরেন্দ্রনাথ দত্ত, ওরা ছিলেন দত্ত, ওদের নাম অনুযায়ী তৎকালীন নবাব ওই গ্রামের নাম দিয়েছিলেন দত্ত দাড়িয়াটন। আরেকটু পাশে গেলে আপনি পাবেন চা গ্রাম বলে একটি গ্রাম, চা গ্রাম, যে গ্রামেতে মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন এবং ভারতবর্ষের জাতীয় দলকে, ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন উমাপতি কুমার, তার জন্মস্থান। এই ব্লকেতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই 27, 28 এবং 29-30 ডিসেম্বর তিনি পায়ে হেঁটে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে তিনি এসেছিলেন। একটা গল্প সম্ভবত কিশলয় পত্রিকায়, কিশলয় বইয়েতে ছোটোবেলায় পড়েছেন, আমরাও পড়েছি, যে দয়ার সাগর বিদ্যাসাগর বলতে গিয়ে বলা হয়েছে বিদ্যাসাগর হেঁটে যাচ্ছিলেন কালনায় যাওয়ার সময় পথের পাশে দেখলেন একজন কলেরা রুগী পড়ে আছে, কেউ তাকে ছুটছে না, সেই রুগীকে পাজা কোলে করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন। সেটা কিন্তু আমাদের ব্লকে। উনি ডিসেম্বর মাসের 25 তারিখে বেরিয়েছিলেন, বর্ধমান এসেছিলেন 25 তারিখ, 26 তারিখে উনি এসেছিলেন বইচি স্টেশনে, যেখানে বললাম আমাদের এখানে আসতে গেলে নামতে হবে, সেই বইচি স্টেশনে নেমেছিলেন। ওইখান থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে কিছুটা দূরে 3 কিলোমিটার দূরে গিয়েছিলেন হাতনি গ্রামে। তারপরের দিন 27 তারিখে উনি এসেছিলেন বৈদ্যপুরে সবথেকে বর্ধিষ্ণু পরিবার নন্দী পরিবার, সেই নন্দী পরিবারে উনি রাত কাটিয়েছিলেন। তিনি তার নিজের ডায়েরিতে লিখেছেন। আচ্ছা। হ্যাঁ, সেই ডায়েরির কথা আমি বলছি বিদ্যাসাগরের নিজের লেখা থেকে। 29 তারিখে গিয়েছিলেন বাদলা গ্রামে, ওখানে একটা স্কুল খুলেছিলেন, সেই স্কুল এখন বিশাল মহিরো আকার ধারণ করেছে। এবং 30 তারিখে তিনি গিয়েছিলেন কালনায় তারানাথ তর্ক বাচস্পতি, একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ব পরিচিত, তার সঙ্গে দেখা করে কালনায় কিছু বাংলা স্কুল খোলার জন্যে তিনি গিয়েছিলেন। এবং পথের মধ্যেই একজন কলেরা রুগীকে পড়ে থাকতে দেখেন যে তার দিকে কোনো মানুষ ফিরেও তাকাচ্ছে না। সেই কলেরা রুগীকে তিনি তুলে নিয়ে যান হসপিটালে, কালনা হসপিটালে। সৌভাগ্যবশত সেই কালনা হসপিটাল আমাদের এই কালনা 2 নম্বর ব্লকের মধ্যেই অবস্থিত ছিল, হাঁসপুকুরে। সেটা আছে এখনও জরাজীর্ণ অবস্থায়। যদি কোনো দিন আপনি তৈরি করেন আপনাকে বলে দেবো, যাবেন দেখবেন, জরাজীর্ণ অবস্থায় আছে। সেই হসপিটালে রুগীকে নিয়ে যান। তৎকালীন সময়ে একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন, তিনি দেখে একটু আশ্চর্য হলেন যে একজন কলেরা রুগীকে কোলে করে নিয়ে এসছে। উনি জিজ্ঞাসা করছেন ডাক্তারবাবু যে আপনি কে? তখন বিদ্যাসাগর বলেছিলেন যে লোকে আমাকে বিদ্যাসাগর বলে। উনি আশ্চর্য হয়ে তাকিয়েছিলেন অনেকক্ষণ ডাক্তারবাবু, যে এত বড় মানুষটা সে একজন কলেরা রুগীকে কোলে করে তুলে নিয়ে এসেছে। তো ভর্তি করেছিলেন এবং সেই রুগী ভালো হয়েছিল। তো এই এলাকাটা এর একটা বিশাল গুরুত্ব আছে, যেটা এতদিন মানুষ জানতে পারেনি। আমরা জানানোর চেষ্টা করছি তথ্যগুলো তুলে ধরে। আর এখানে আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ, দুটোই চলে। আচ্ছা, এখানে আপনাদের ডরমিটরি সিস্টেম, হ্যাঁ, একটা ঘরে 6 জন। কাছাকাছি কোনো এটিএম বা সাইবার ক্যাফে আছে এখানকার কাছাকাছি? ওই বৈদ্যপুর এখান থেকে 1 কিলোমিটার। আপনি বিনামূল্যে এতগুলো লোকের সেবা দিচ্ছেন বিনা পয়সায়, তো তার টাকাটা নেহাত কম নয়, অনেকটা অ্যামাউন্ট আপনার থেকে চলে যায় বা আপনার সংস্থার থেকে চলে যায়। তো আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে, আপনি কিভাবে অ্যারেঞ্জ করছেন? দেখুন, টাকার মূল্যে ধরলে রেগুলার 4-4.5 হাজার টাকা খরচা সব দিক দিয়ে আছে। অবশ্যই। এতগুলো লোকের দুবেলার খাওয়া, টিফিন, চা, তাদের চিকিৎসা, তাদের ইলেকট্রিক,
তাদের পোশাক পরিচ্ছদ সব নিয়ে আছে। কিন্তু এই জায়গায় আমাদের এই বিষয়গুলো কোনোটাই কিনে করতে হয় না। এমন সহানুভূতিশীল মানুষ আছেন যিনি মুদিখানার মালটা দিয়ে দেন, কেউ সবজিটা কিনে দেন, কেউ আপনার মাছ ডিমটা কিনে দেন, কেউ আপনার এই যেখানে যারা কাজ করে তাদের মাইনে তো নয় কিন্তু একটা ভাতা হিসেবে দিতে হয়, সেই ভাতার পয়সাটা দিয়ে দেন, কেউ ইলেকট্রিকের বিলটা দিয়ে দেন। এইভাবে আমাদের চলছে, কিন্তু এটার তো ভবিষ্যৎ খুব একটা নেই। সেই জন্যই আমরা এটার সরকারি একটা অনুমোদন পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত পাইনি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে বা সমাজকে যদি আপনার কিছু মেসেজ দেওয়ার থাকে আপনি দিতে পারেন। দেখুন, আমরা এখানে যাদেরকে বৃদ্ধদের রেখেছি তাদের সঙ্গে আমাদের অর্থকরী কোনো সম্পর্ক নেই। আমরা এটা সেবা করার জন্য এই প্রতিষ্ঠানটা করেছি। আর এখানে যারা থাকে তাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওরাও আমাকে নিজের ছেলের মতো, ভাইয়ের মতো মনে করে, আমি ওদেরকে মায়ের মতো মনে করি। ওদের কোনো কষ্ট হলে আমারও কষ্ট হয়। সে যখনই আমি খবর পাই আমাকে ছুটে আসতে হয়, এবং আমি না এলে ওদের ভালো লাগে না। একবার যদি আমাকে দেখতে পায় ওদের মন ঠান্ডা হয়ে যায়। তো একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই মানসিক সম্পর্ক থেকে আমরা আত্মিক যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক থেকেই এমনি খাওয়া দাওয়া পড়া সে তো আছেই, কিন্তু মনের যে টানটা হয়ে গেছে সেই জন্যই ওরা আরও ভালো আছে। সেটাই সমাজের প্রতি বক্তব্য, বৃদ্ধাশ্রমে বাবা মা যাবে কেন? বাবা মা ছাড়া তো আমরা দুনিয়ার পৃথিবীর আলো দেখতে পেতাম না। আজকে আমরা সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উপভোগ যা কিছু করছি সেই বাবা মায়ের থেকেই তো। জীবিত দেবতা দেবী বলতে গেলে বাবা মাই। আমার মা এখনও জীবিত, আমি আমার মাকে দেবীই মনে করি, আমার ভাইরাও তাই মনে করে। মা বাবাকে যদি আমরা সুখে না রাখতে পারি নিজেরাও তো সুখে থাকতে পারবো না। ঠিক ঠিক। আমাদের সন্তান সন্ততিরাও তো তারা আমাদের সুখে রাখবে না। সেই জন্য আমি বলবো বাবা মাকে প্রত্যেকেরই অন্তরের সঙ্গে, এমনি তাচ্ছিল্যের সঙ্গে নয়, ভালোবাসার সঙ্গে, স্নেহের শ্রদ্ধার সঙ্গে দেখা উচিত। এটা যারা দেখে না তারা ঠিক মানুষের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি না। একদম সঠিক। হ্যাঁ, এটাই অনুরোধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। এরকম খোলামেলা পরিবেশে খেতে কার ভালো না লাগে? আমরা নিচে বসি, টেবিলে বসি না। সত্যি এমন খোলামেলা পরিবেশে বসে লাঞ্চ করতে কার না ভালো লাগে? আসুন, ঘড়িতে দুপুর 1টা, খেতে বসে পড়ি। আর কি খেলাম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন আপনাদের জন্য থাকছে আর একটা বিনামূল্যের বৃদ্ধাবাসের খোঁজ। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার।